দেখুন, গত বছরের যে আহ, উৎসব ছিল, সেখানের সঙ্গে এবছরের আসমান জমিন তফাৎ। গত বছর আমরা আহ, মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছিলেন। আমাদের যাদের একটুখানি সংবেদনশীলতা ছিল, আহ, তাদের মনে হয়েছিল যে কি করে উৎসবে ফিরবো, কিন্তু এবার দেখুন, কিন্তু আমরা ফিরেছি। তো উম সবাই কি ফিরতে পেরেছি? যেমন আমি যে অঞ্চলটা আছি, সেখানে একটি পুজো অনেক বছর ধরে এই রকম পিতৃপক্ষের মধ্যেই টেকনিক্যালি বলা হয় যে প্যান্ডেল উদ্বোধন, কিন্তু হয়ে চলে। এবং আজকে আমরা অনেকগুলো দেখেছি, এখান থেকে মুখ্যমন্ত্রী আরো অনেক জায়গায় গেছেন। তো সেখানে উনি শুনছিলাম, ইউটিউবে তো পরে দেখেছি, কানে আসছিল, মাইকে অনেক কথা বলছিলেন। আর আজকেই সুমনদের একটা পুরনো, অর্থাৎ এবিপি আনন্দে একটা ইন্টারভিউ এর শর্টস দেখছিলাম। হয়তো ইলেকশনের আগে, কোনো ইলেকশনের আগে সুমন দে ওই ইন্টারভিউটা নিয়েছিলেন। তাতে একটু আহ, মানে সাংবাদিকের যা কাজ, যে পছন্দের প্রশ্ন, এখনকার সাংবাদিকরা অনেক সময় পছন্দের প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকে পেয়ে, কিন্তু সাংবাদিকদের কাজ তো সেটা না। তো একটু অন্য রকমের প্রশ্ন যখন করেছিলেন মুখ্যমন্ত্রী, দুটো প্রশ্নের উত্তর দুরকম ভাবে দিয়েছিলেন, একটু বিরক্ত হই। সেটা হচ্ছে যে ওই হরিশ মুখার্জি স্ট্রিটের 35টা প্লটের প্রশ্ন, সেটাকে উনি বললেন যে এটা মোস্ট পার্সোনাল হয়ে যাচ্ছে, এই সমস্ত উত্তর দেওয়ার কোনো মানেই হয় না, মিথ্যে কথা। আরেকটা হচ্ছে দল বদল, অর্থাৎ এ দল থেকে ও দলে গেলে তার কোনো দোষ নেই, আবার সেও যদি আবার অন্য দলে চলে যায় তখন তার বিরুদ্ধে কেস দেওয়া হয়। সেই প্রশ্নটাও উনি বললেন যে আমাকে প্রভোগ করছেন যাতে আমি রেগে যাই, আমার এই টেম্পার হারিয়ে ফেলি। তো আজকে যখন পুজো উদ্বোধনে এসে কোনো কানে মাইকে যতটুকু আসছিল, তাতে আবারও সেই উনি ব্যক্তিগতভাবে জীবনযাপনে কি কি করেন, কত স্টেপ হাঁটেন, সবাইকে স্বাস্থ্য রক্ষার জন্য বলছিলেন। আম, এবং আরেকটা ইউটিউবে দেখলাম, আরেকটা পুজো উদ্বোধনে উনি বাজ পড়ছিল, সেই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওনার বাড়িতে আম, যে ভাইয়ের বউ ওনার সঙ্গে থাকেন, তিনি আমাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা হন। এই যে ব্যাপারগুলো উনি ডিসক্লোজ করছিলেন, সেটা কিন্তু মোস্ট পার্সোনাল। এবং এখানে এসে নচিকেতার শরীরে প্রোটিনের অভাব, নচিকেতা স্টেজে ছিলেন, কানে মাইকে আসছিল, খাওয়া দাওয়া ঠিক করে করেন না, এবং তার প্রেক্ষিতে উনি 20 বছর ধরে ভাত রুটি কিছুই খান না। সকালে উঠে কি করেন, মোস্ট পার্সোনাল। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এরকম একটা অনুষ্ঠানে এসে কেন উনি এগুলো বলছিলেন? ওনার কিন্তু কোনো কিছুই স্ট্র্যাটেজির বাইরে যায় বলে আমার অন্তত মনে হয় না। হয় উনি দেখাতে চেয়েছেন যে উনি ভীষণ ডাউন টু আর্থ একজন ব্যক্তি, ভীষণ আমাদেরই মতন, নেক্সট ডোর নেবার, আমাদেরই মতন জীবনযাপন, এটা একটা স্টাইল। আর না হলে যে সমস্ত ঘুরছে সারফেসে, সেটা দুর্নীতি বলুন বা আর যা কিছু বলুন, সেইটার থেকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দেওয়া এই আলোচনায় যাতে আমরা চলে যাই। দেখুন, সন্দেশখালিতে ম্যাজিক করেছিলেন, তৃণমূলও ম্যাজিক করেছিল। ও তো মহিলা বেরিয়ে আসার পরে কি সুন্দর ঢুকিয়ে তো দিল বলুন, মিথ্যা বলে। সেই যে একটা কি একটা একটা স্টিং অপারেশনের মতন গঙ্গাধর কয়াল নাকার হলো, তারপর থেকে কিন্তু একবারে পিসি সরকারের ম্যাজিক, ওই যে সব ঝাঁটা নিয়ে বেরিয়ে এসেছিল। তো ঠিক সেরকম পাঁশকুড়াতে যেরকম আবার সেই চোখ মুখ বাঁধা মহিলারা বেরিয়ে আসছেন, ম্যাজিক কিন্তু হয়ে যাবে। ও আশা আর রাখি না, কারণ মহিলাদের দুঃখ কষ্ট যন্ত্রণা, সেটা উম, কতখানি রিয়েল কতখানি রিয়েল না, সেটা সন্দেশখালি দেখিয়ে দেওয়ার পর আর কোনো পাঁশকুড়ায় আমাদের কিছু হচ্ছে না। কারণ শাসক দলের থ্রেড কালচারই হোক, যেখানেই হোক, সেখানে জাহির আব্বাস, না না, ভাববেন না যে সেই যে ইডেনে না কোথায় ডবল সেঞ্চুরি করা জাহির আব্বাস না।
এই অন্য জাহির আব্বাস, আবার শুনলাম বর্ধমানে আবার কোন ফিরোজ শেখ না কে, সবই কিন্তু ওই জমি দখল, মহিলাদের উপর অত্যাচার। এমনকি সন্দেশখালির থেকেও বেশি পাঁশকুড়াতে বলা হচ্ছে যে মাতৃকালীন ছুটি চাইতে এসে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেই বিখ্যাত ইতিহাসের চরিত্র শাহজাহান না, এই জাহির আব্বাস, এও ইতিহাস, ক্রিকেটে ডবল সেঞ্চুরি করা। তিনি বলছেন যে মা হতে গেলে ছুটি দেওয়ার প্রশ্নে উনি বলছেন যে আমার কাছে কি বলে মা হতে চেয়েছিলেন, এই প্রশ্ন আসছে। অর্থাৎ কোথায় গেছে। এবং সৌভাগ্য যে আমাদের সেই যে সিরিয়ালের দিদি, যিনি আবার মহিলা কমিশন, তিনি কিন্তু মোটামুটি পৌঁছে গেছেন 2-3 দিনের মধ্যেই, যেটা সন্দেশখালিতে ওনার অনেক দেরি হয়েছিল স্ক্রিপ্ট লিখতে লিখতে। আর আমাদের সেন্ট্রালের মহিলা কমিশন তো কিছু হলেই চলে আসে, সেটা তো আছেই। কিন্তু ভাবছিলাম যে সন্দেশখালিকে যেমন ম্যাজিক করেছে, পাঁশকুড়াকেও করবে। জি কর তো উৎসবে ফিরেই গেছেন, গত বছরের কোনো কিছুই আর কারোর মনে নেই। আর অভয়ার মা বাবাই বলুন, আর বরুণ বিশ্বাসের দিদিই বলুন, আহ সন্দেশখালির মতোই আহ, যত জি করের মা বাবার দুঃখ আজকে উৎসবের দিনে তার পার্সোনাল। আরো যারা যারা এরকম গত বছরের প্রেক্ষিতেই বলছি, বা যাদের যাদের বাড়িতে উৎসব আর কোনোদিন ফিরবে না, ব্যক্তিগত কারণে হলে অন্য কথা। ধরুন সরকারের কোনো মিস হ্যান্ডেলিং এ, সেটা সরকারি হসপিটাল যেমন পাঁশকুড়া, যেমন জি কর, যেমন বরুণ বিশ্বাস, এই ব্যাপারগুলো তো আহ, ভাবতে হবে না যে এটা আমাদের পার্সোনাল পার্সোনাল দুঃখ, পার্সোনাল কারণে হলে এত কথা বলতাম না। কিন্তু যে দুঃখগুলোর কথা বলছি, সেই সমস্ত দুঃখগুলো কিন্তু সরকারের অপদার্থতায় বা সরকারের পরোক্ষ মদতে। যেমন আজকের দিনটায় গত বছরের আমার জীবনটাকে ভীষণভাবে মনে হচ্ছে, কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি, নিশ্চয়ই ব্যক্তিগত শোকগাথা গাওয়ার জন্য আসিনি। দেখুন, শিক্ষাক্ষেত্রে সেই প্রধান শিক্ষকের ঘাট ধাক্কাই বলুন, রানী বিড়লা কলেজের অধ্যক্ষার আদালতে শরণাপন্ন হওয়া বলুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে স্টেপ, অর্থাৎ আহ আহ একটা নির্দিষ্ট দিনে পরীক্ষা হওয়া না হওয়ার কোনো কারণ নেই, বিশ্বকর্মা পুজোয় ছুটি দিতে হবে এমন কোনো মানে নেই বিশ্ববিদ্যালয়। এই যে স্টেপ গুলো ওনারা নিয়েছেন, খুব ছোট স্টেপ, কিন্তু সেটা যুগান্তকারী। আজকে মনে হচ্ছিল যে মীরা পান্ডে বলুন, বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন, বা যিনি রানী বিড়লার অধ্যক্ষ আছেন, এই যে মহিলারা, এরা কিন্তু অনায়াসেই বেন্ড ডাউন হতে পারতেন, কিন্তু তাদের স্ব ক্ষেত্রে তারা নিজের কাজটুকু ঠিক মতন করে অন্তত আহ, আমাদের সবাইকে একটা বার্তা দিয়েছেন যে এরকম ভাবে নিজেদের কাজটাকে না করে বিকিয়ে দেওয়ার কোনো কারণ নেই। দেখুন কিছুদিন আগেও তো আরো একজন মহিলা উপাচার্য ছিল, এবং মুখ্য সচিব ছিলেন তার স্ত্রী। আলাদা করে তিনি নিশ্চয়ই পেতেই পারেন আম, নিজের যোগ্যতায়। কিন্তু আপনাদের একবার বলেছিলাম না যে ইমেজ বলে একটা বস্তু আছে। এটা খুব স্বাভাবিক না যে মুখ্য সচিব তার স্ত্রী আবার কলকাতা আহ, ইউনিভার্সিটির উপাচার্য থাকবেন একই সময়, বড় বড় পোস্টে স্বামী স্ত্রী। আহ, অসম্ভব বলিনি, কিন্তু একটা ইমেজ বলে বস্তু থাকলে সেখানে এগুলো বোধহয় করা উচিত না। যেমন একজন এসপির বউ, তিনি আবার এমএলএও হবেন, মানে তাকে নমিনেশন দিয়ে এমএলএ, এই ব্যাপারগুলোর মধ্যে না করলেই বোধহয় ভালো হতো। এবং এই ধরনের উপাচার্য যখন ছিল তখন কিন্তু শাসকের সুবিধাই হয়েছিল, কোনো কনফ্রন্টেশন হয়নি, সেই বুঝেই শাসক হয়তো এদেরকে বসান। তো এই ব্যাপারগুলো ভীষণভাবে মনে পড়ছে। আর গত বছরটাকে ভীষণভাবে মনে পড়ছে। এবং আমি যেখানে আছি সেখানে তো 20-25 দিন ধরে দুর্গাপুজো হবে, এবং তারপরে যে আলোগুলো জ্বলেছে সেটা পরবর্তীতে সমস্ত বছর ধরে সেই আলোটা নানান অছিলায় আহ জ্বলতেই থাকবে।
আপনার বাড়ি যদি রাস্তার উপরে হয়, আপনার বাড়িতে যদি কোনো শোক আসে, তাহলেও আপনার কোনো উপায় নেই। সেই 1000 ভোল্টের আলো নিয়ে আপনাকে সারা বছর রাস্তার উপরে বাড়িটায় থাকতে হবে, কারণ সব সময় এখানে আনন্দ, সব সময় এখানে উৎসব। এবং এই পুজোতে পাইলটদেরও যদি অসুবিধা হয়ে থাকে, তাতেও কি কুছ পরোয়া নেই। অর্থাৎ আমাদের সব সময় আনন্দে কাটাতে হবে, সেখানে ব্যক্তিগত স্পেস, দুঃখ কষ্টের কোনো কারণই নেই। এবং সেটা যদি রাষ্ট্রের কারণে হয়, তাহলেও না। এবারে আপনাদের একটা ক্লিপিং দেখাবো। সেই ক্লিপিং এ যিনি ফটো হয়ে গেছেন, তিনি ফটো হয়ে যাওয়ার আগে কিছুটা বিতৃষ্ণা প্রকাশ করেছিলেন, একটা ছোট্ট শর্টস। অন্তত আহ, কি ইকোসিস্টেম এরম ধরনের শাসন করতে পারে সেটা নিয়ে, সেটা একটু শুনি। টিএমসি দল এই রাজ্যে যে পলিটিক্যাল ইকোসিস্টেম তৈরি করেছে এবং যে আমরা যেটাকে বলি ভিশাস সার্কেল যেটা তৈরি হয়েছে, এই দুষ্ট চক্রের হাত থেকে রেহাই নেই। কারণ যে বেদে বা সাপুরে চন্দ্রবোড়া কেউটি নিয়ে খেলা করে এবং কেউটের আঘাতেই বাইটেই কিন্তু সাপুরে মরে, এটা কিন্তু অমোঘ নিয়ম প্রকৃতির। এবার আমি আপনাকে বলছি, পুলিশে আমি দীর্ঘদিন চাকরি করে এসেছি। এই যে ম্যাটারটা, পুলিশ সবসময় ইকুই ডিস্টেন্স মেনটেন করবে। সে টিএমসির না, কংগ্রেসের না, বিজেপিতে পারবে একমাত্র তখনই কিন্তু হি ক্যান ডেলিভার গুড, আদারওয়াইজ সে পারবে না। এই ক্লিপিংটা দেখছিলাম ইউটিউবে, আর তখন মনে হচ্ছিল যে যারা বুঝতে পারছিলেন, যারা প্রতিবাদ করছিলেন, যারা শান্তা দত্ত বা শ্রাবন্তী দেবী বা মীরা পান্ডে বা যারাই প্রতিবাদ করেছিলেন, সবারই মেরুদণ্ডটা সোজা ছিল। এবং সেন্সিটিভিটি অনুযায়ী হয়তো তাদের সার্ভাইভ করতে কষ্ট হয়, কিন্তু মেরুদণ্ড তো সোজা থাকে বলেই তো এই মানুষটা দিনের পর দিন কিছু পরোয়া না করে বলে গেছেন। আর এই প্রেক্ষিতে আমার আরেকটা ব্যাপার মনে পড়ছে, সেটা হলো, দেখুন 2011-র পর থেকে আমরা সবাই একটা হোর্ডিং দেখতাম সততার প্রতীক। মুখ্যমন্ত্রী সৎ হবেন, তার জন্য কেন ওই ফেস্টুন লাগাতে হবে, বিজ্ঞাপন লাগাতে হবে, এটা তখনও মনে হয়েছিল যে দামি দামি পোস্ট এবং বিশেষ করে ইলেকটেড পোস্ট, এবং তাকে যেভাবে আমরা দেখে ভোটটা পাশা পাল্টে দিয়েছি সবাই মিলে 2011-য়, তার যে ইমেজের জন্য, তখন কি আমাদের সেই তাসটা, আস্তিনে কি, আস্তিন তো বলবো না, কি বলবো, উনি তো মহিলা, আহ আস্তিনই যদি বলি, যে গুটিয়ে রেখেছিলেন, যে যে পরিবারতন্ত্রকে তিনি ক্যাচ করেছিলেন, যে আমার আপনারা আছেন আর আমার মা আছে আর কেউ নেই, সেই পরিবারতন্ত্র কিভাবে উঠে এলে আজকে তার ভাইয়ের বউয়ের কথা বাজ পড়ার সঙ্গে শুনতে হচ্ছে, তার ভাইয়ের বউয়ের জন্য আহ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দাঁড়িয়ে পড়তে হয়, এবং সেখানে বিচারপতি অব্দি বদল করতে হয়, এবং তার ভাইপোর জন্য আহ সমস্ত কিছু প্রস্তুত থাকে। তিনি একটা করোনার সময় একটা স্পেশাল ব্যবস্থা করতে পারেন ডিএমএসপি দের একসঙ্গে বসিয়ে, যেটা রাজ্যের অন্য এমপিরা করতে পারেন কিনা। তিনি ফুটবল ক্লাব করে তৈরি করে সেটা ফার্স্ট ডিভিশনে খেলাতে পারেন, এবং সেই ফুটবল ক্লাব ফেডারেশনের সঙ্গে একটা লড়াইতে আজকেই দেখছিলাম যে হাইকোর্টে যেতে হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে চ্যাম্পিয়ন আগের সিজনে ঘোষণা করার জন্য, কারণ তাদের সুবিধা মতো ফেডারেশন তাদেরকে খেলার সুযোগ মানে টাইম শিডিউল ফেলেনি বলে তারা এই ম্যাচে অবৈধ করে দিয়েছিলেন ইস্ট বেঙ্গলকে। এত দূর যে পারিবারিক ব্যাপার, এবং তার ভাইয়েরা কোথায়, আজ ম্যাকআউটে দেখছিলাম 3 মাস মায়না নিয়ে নিয়েছেন, জানি না এগুলো যে 800 কত কোটি টাকার বেরিয়ে আসছে। এই তাসটা যে ওনার পরিবারতন্ত্রের ঠিক উল্টো তাসটা, অর্থাৎ পরিবার ওনার ছিল না, একটা আহ সন্ন্যাসিনী টাইপের ইমেজ উনি করেছিলেন, তারপরে যেভাবে পরিবার এসে গেল, আর সততার প্রতীকের যে হোর্ডিং এখন অব্দি দেখা যায় না, তার যে নমুনা আমরা দেখলাম, যে 26,000 চাকরি
বাতিলের কোনো অন্যায় না করে একদল মানুষের আবার করে কষ্টি পাথরে বসতে হলো বুড়ো বয়সে, এবং তারা টেনশনে আছেন যে তাদের চাকরিটা রেজাল্ট বেরোনোর পর থাকবে কিনা। আরো কত কি বলবো, দেখেই যাচ্ছি আমরা, এবং সবকিছুর মধ্যে দুর্নীতি জড়িত। সেই ব্যাপারে যিনি ফটো হয়ে গেছেন, যাদেরকে পোস্টার লাগাতে হতো না, লেবেল লাগাতে হতো না, সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর মানুষজন যারা আমাদের মাথার উপর ছিলেন এককালে, এখন ইতিহাস হয়ে গেছে, সেই গপ্পটা একবার শুনি। দিল্লি স্টেশনের জনারণ্যে মহিলা হারিয়ে গেছেন। হারিয়ে গিয়ে ট্রেনের একজন চেকারকে জিজ্ঞেস করছে, বাবা আমাকে একটু আমার ছেলের কাছে নিয়ে যাবে? তখন বলছে, কে তোমার ছেলে? বলে, আমার ছেলের নাম লাল বাহাদুর। বলে, ওরকম লাল বাহাদুর অনেক আছে, ছাড়ো। বলে, বাবা আমার ছেলে রেলমন্ত্রী। তখন মাথায় হাত ওর, তখন ওর চুল খাড়া হয়ে গেছে, বলছে বলো কি? বলে, তোমার ছেলে রেলমন্ত্রী? তখন লাল বাহাদুর শাস্ত্রীর রেল ভবনে নিয়ে গেছে তার মাকে। এইটা ছিল আমাদের কালচার, এইটা ছিল কংগ্রেসি কালচার, যে লাল বাহাদুর শাস্ত্রী জীবনে কোনোদিন ধুতি, ওই পাঞ্জাবি এবং আপনার ওই গান্ধী টুপি ছাড়া কিচ্ছু পরেননি। একবারই পরেছিলেন পাজামা, রাষ্ট্রপতি ভবনে কুইন এলিজাবেথের সফর উপলক্ষে তাকে পড়তে বাধ্য করা হয়েছিল। তাসখান্তে যখন মারা গিয়েছিলেন রাশিয়াতে, তখন এই জয় জওয়ান জয় কিষাণের প্রবক্তা শীতে ঠকঠক করে কাঁপছিলেন, মদ খান না, মাংস খান না, একদম নিষ্ঠাবান পণ্ডিত মানুষ। শাস্ত্রী তার উপাধি, তার টাইটেল না, তার আসল টাইটেল হচ্ছে শ্রীবাস্তব। এটা শোনার পরে আমি আজকে না একলা বসেছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল পার্সোনালি। তো একটি আমেরিকান গান ভাইরাল হয়েছে 4 মাসে, সেটার আপনারাও হয়তো শুনেছেন। পরে দেখলাম সেটা এআই জেনারেটেড, অর্থাৎ আমাদের আবেগটাকে এআই কিভাবে কন্ট্রোল করতে পারে সেটাও দেখিয়ে দিয়েছে। একজন কার্পেন্টার, গল্পটা হচ্ছে, তিনি অনেক কষ্ট করে তার ছেলে এবং বউয়ের জন্য একটা বাড়ি তৈরি করে সংসার করেছিলেন। তারপরে যা হয় আমেরিকান সোসাইটিতে, ছেলেটি গ্রাজুয়েট হয়ে ব্যস্ত হয়ে আলাদা হয়ে যায়, তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায় কিছু না জানিয়ে। তারপরে সেই 54 বছরের কার্পেন্টার মানুষটি রাস্তায় রাস্তায় ঘুরে একটা রিয়েলিটি শোতে এসে বলে যে আমাকে আমার একটা গান করতে দিন, আমার ফেমও লাগবে না, টাকাও লাগবে না, শোনাও চাই না, শুধু এই গানটার মাধ্যমে আমি আমার ছেলে ফ্যামিলির কাছে পৌঁছতে চাইছি, যদি তারা ফিরে আসে। সেটার মানে এরকম যে আমি এখনো তোমাদের জন্য অপেক্ষা করছি, হ্যাঁ, তোমাদের দরজার ফুটস্টেপে তোমাদের আওয়াজ যেন শুনতে পাচ্ছি, তোমাদের শেষ পদধ্বনি কবে আবার আসবে ফিরে। আই এম স্টিল ওয়েটিং। আমাদের প্রত্যেকে, আমরা যারা উৎসবে ফিরতে পারছি না, আমরা জানি যারা পৃথিবীতে আর নেই তারা কোনো দিন ফিরবেন না, কোনো উৎসবে, কোনো দুঃখে। কিন্তু রাষ্ট্রের কারণে যাদের হারাতে হয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেই রাষ্ট্রের অধিনায়ক অধিনায়িকা যখন উৎসবের দিনে চটুল কথা বলে বা খুব ডাউন টু আর্থ দেখিয়ে একটা শো বিজনেস করেন যে তিনি আমাদের খুব কাছের, তখন যাদের বাড়ির থেকে এখনো রাষ্ট্রের কারণে কোনো দুঃখ আসেনি, তারা হয়তো উৎসবে মাততে পারবেন, আমরা না। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো কাটুক আপনাদের